অরিন থমকায়, চোখ দুটোর সামনে বুঝি হুট করেই অন্ধকার দেখছে সে। মাথাটাও কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে এই মুহূর্তে। মেয়েটা অনবরত নিঃশ্বাস ফেলছে। জুরি আশা কনছে কোনো মতে বলছে, আপনি না মানে আমি তো এতটাও বলিনি। তাহলে আপনি কিভাবে জানলেন সবটা? রোদ্র তৎক্ষণাৎ মেয়েটাকে বুকে চেপে ধরে। মেয়েটার সারা মুখে অজস্র চুম্বন এঁকে দিয়ে অশ্রুসজল চোখে একটুখানি হেসে বলে উঠে, তুই হয়তো ভুলে গিয়েছিস জান বাচ্চা, তুই আমার অর্ধেক। তোর মনে চলতে থাকা সকল কথাবার্তা তোর বলার আগেই বুঝে যাই আমি। সেদিন যখন আব্বু হসপিটাল থেকে বাড়িতে এসেছিল, তুই আর আব্বু মিলে বাগানে হাঁটছিলি, তাই তো? সেদিন আব্বু যখন তোকে সবটা বলেছিল, আমিও তখন বাড়িতে ঢুকছিলাম, আর ভাগ্যক্রমে শুনে নেই কিছুটা। তখনই বুঝে যাই যা বোঝার। আর মাথা ওঠায়, অশ্রুসিক্ত আঁখি তুলে রৌদ্রের পানি চায়। ধরে আসা কঞ্চে জিজ্ঞেস করে, সেদিন তো আমি তেমন কিছু বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে সেটা? এই পর্যায়ে রৌদ্র বাঁকা হাসলো, মেয়েটার দিকে চোখ টিপে বলল, আন্দাজে ঢিল ছুঁড়েছি, এভাবে মেইন পয়েন্টে লেগে যাবে ভাবিনি শোনা। অরিন এবার নিজের করা বোকামিতে বেজে অসন্তুষ্ট হলো। মনে মনে নিজেকে কষে ইচ্ছা মতো গালমন্দি করলো কিছুক্ষণ। তাছাড়া এখন এসবে আর কি বা হবে ভেবে রোদ্রের যা উত্তর পাবার ছিল তা তো পেয়ে গিয়েছে সে। মেয়েটা খানিক হাসপাস করতে করতে বলল, এভাবে কথার জালে ফাঁসিয়ে কথা বের করা আপনার মোটেও উচিত হয়নি ডাক্তার সাহেব। রৌদ্র মেয়েটার ঠোঁটের ভাঁজে দৃষ্টি রেখে ঠোঁট কামড়ে হাসে, খানিকটা সময় নিয়ে বলে, এইভাবে দিনের পর দিন তোর অবহেলার দখলে আমাকে পুড়িয়ে মোটেও ভালো করিসনি সানশাইন। ফলস্বরূপ কপালে যে কত কিছু আছে তোর, মানে? দেখাচ্ছি হানি। বলেই সেই মেয়েটাকে আলতো করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তারপর নিজেও খানিকটা ঝুঁকে আসে মেয়েটার দিকে। আইনের ভেজা পল্লবিত চোখ দুটো এই মুহূর্তে এক অদৃশ্য জালের ন্যায় ঠেকছে রৌদ্রের কাছে। যেন অদৃশ্য জালের ব্যবধানে একবার পড়লে নিজেকে অতলে হারিয়ে ফেলবে সে। রৌদ্র মুচকি হাসল, মেয়েটার নাকের উপর আলতো করে চুমু দিয়ে নাক ঘষে দিল একটু। অরিন নিজের চোখ দুটো তৎক্ষণাৎ কুচকে নিল। যা, শুরু হয়ে গেল তার ভেতরকার আবেগের তাণ্ডব। ছেলেটার কাছে আসলেই কে জানে তার কি হয়। সবটাই কেমন মুহূর্তে এলোমেলো লাগে তার কাছে, এ যেমন এখন লাগছে। রুদ্র ধীরে ধীরে নিজের উষ্টিপুটি নামিয়ে আনলো মেয়েটার অধযুগলের উপর। তারপর সেটায় আলতো করে স্পর্শ দিতে মেয়েটা উষ্ঠপুচ্ছ কেমন চিরচির করে কাঁপতে লাগলো। রুদ্র বেশ মুগ্ধ হয়ে দেখলো সবটা। ছেলেটা বুঝি আর নিজেকে আটকে রাখতে পারলো না। সে তৎক্ষণাৎ অরিনের উষ্ঠপুটি নিজের দখলে নিয়ে নেয়। প্রথম প্রথম আলতো পরশে মেয়েটা নরম অদর যুগলের উপর কর্তৃত্ব চালালেও এখন কেমন উন্মাদের মতো ছাপিয়ে পড়েছে সে। নিজেকে হয়তো বাঁধনহারা করতেই এতটা তৎপর তার। এদিকে রৌদ্রের দৃঢ় উষ্ঠপুচ্ছে মেয়েটা ঠোঁটে ভাজে মতো, অন্যদিকে তার হাত দুটো যেন নিজেদের কাজে তৎপর। মেয়েটা সর্বাঙ্গ জুড়ে তাদের বেহায়া স্পর্শ লেপটে যাচ্ছে। অ্যান্ড অবতার স্পর্শের তাণ্ডবে বরাবরের ন্যায় এবারও কুপকাত বিচারি। তার নিঃশ্বাস জুড়িয়ে আসছে ক্রমাগত। বুক পিঞ্জরে লুকায়িত অঙ্গটা যেন কোনো ম্যারাথনেই দৌড়াচ্ছে। পেটের ভেতরটাও কেমন গুড়গুড় করছে। খানিক বাদে মোচড়ও দিচ্ছে। এদিকে রৌদ্র থামছে না। সে তার কাজে ভীষণ মনোযোগীর সাথে মত্ত। কিয়ৎক্ষণ বাদে সে টের পেল মেয়েটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে তৎক্ষণাৎ মেয়েটার উষ্ঠপুট ছেড়ে দিল। মেয়েটা ছাড়া পেয়েই কেমন হাঁপাচ্ছে। রৌদ্র হয়তো থামলো মিনিট খানিক পরক্ষণে আবারও সে নিজের মুখ নামিয়ে আনলো মেয়েটার কণ্ঠদেশে। অরিনের শিরদাঁড়া বেয়ে তৎক্ষণাৎ নেমে যায় এক ঠান্ডা স্রোত। তার হাত দুটো কাঁপতে কাঁপতে এসে ঠেকলো রৌদ্রের ঘাড়ে এবং পিছে। রৌদ্র হাসলো নিঃশব্দে। মেয়েটার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে উঠছে, স্ক্র্যাচ মি লাইক আ ওয়াইল্ড ক্যাট বেবি। লাগামহীন কথা কর্ণ করে পৌঁছাতেই অরিনের নিঃশ্বাস কেমন আটকে আসে। মেয়েটা বুঝি চোখের পলক ফেলতে ভুলে গিয়েছে এক প্রকার। রৌদ্র মেয়েটার কানে পিঠে আলতো করে দাঁত বসায় মৃদু এসে বলে, নিঃশ্বাস ফেলো হানি, কেননা আর একটু পর সেটাও পারবে না। অরিন এবার লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। দু হাত দিয়ে রৌদ্রের ঘাড়ে পিঠে এবং খানিকটা নখি দাবিয়ে দিল আলগোছে। রৌদ্র তখন আবারও শ্লেষিত হেসে বলে উঠছে, এইভাবে না বেব, জাস্ট লাইক আ ওয়াইল্ড ক্যাট। অরিন তৎক্ষণাৎ রৌদ্রের দিকে তাকায় চোখ গরম করে।
রৌদ্র মেয়েটার এহেন দৃষ্টি দেখে ছুঁচ কামড়ে হাসে, ছোটে চুমুর ভঙ্গি করে বলে, লাভ ইউ। বলে সে আবারও অরিনের কণ্ঠদেশে মুখ আনলো। সেটায় ধীরে ধীরে বসিয়ে দিল মৃদু ঠোঁটের স্পর্শ। প্রতিটি স্পর্শই যেন এক চিলতে আগুন ধরিয়ে দিচ্ছে অরিনের সম্পূর্ণ দেহে। কিছুক্ষণ বাদে রৌদ্র মেয়েটার কণ্ঠদেশে ঠোঁটে স্পর্শ বুলিয়ে দাঁত বসাতে লাগলো। অরিন গুঙিয়ে ওঠে খানিকটা। রৌদ্র যেন আরো পাগল হলো এহেন শব্দে। সে সম্পূর্ণ কণ্ঠদেশে দাঁত বসিয়েই ছাড়ল। পর মুহূর্তে সেথায় সরু চোখে তাকে হাসলো ছুঁচ কামড়ে। মেয়েটার কণ্ঠদেশে আলতো করে জীবের পরশ দিতেই কেঁপে উঠে অরিন। মেয়েটা কেমন নড়ে চড়ে থামাতে চেষ্টা চালাচ্ছে রৌদ্রকে, কিন্তু রৌদ্র আজ থামলো না। সে তো আজ বাঁধন হারা। রৌদ্র মেয়েটার কণ্ঠদেশ বেয়ে খানিকটা নিচে নেমে আসে। তারপর সেথায় ঠোঁটের পরশ রেখে এক হাতে মেয়েটার আঁচল ছড়িয়ে দেয় অন্য পাশে। অরিন যেন এবার সত্যি সত্যি নিঃশ্বাস ফেলতে ভুলে গেল। সে চট করে নিচে চোখ দুটো কুঁচকে নিল। রৌদ্র ধীরে ধীরে নিচে চোখ তুলে মেয়েটার নারী দেহের প্রতিটি ভাগে চোখ রাখতে মাথাটা কেমন ঘুরে উঠল তার। রৌদ্র আবারও ঢোক গেল খানিকটা। ঠোঁট কামড়ে মেয়েটার বুকের উপর আলতো করে মাথা রেখে বলল, বিশ্বাস ফেল হানি। তৎক্ষণাৎ নিঃশ্বাস ফেলে অরিন সত্যি সত্যি তো এতক্ষণ নিজে নিঃশ্বাস আটকে রেখেছিল মেয়েটা। রৌদ্র খানিক্ষণ সময় নিয়ে পড়ে রইল মেয়েটার বুকের উপর। তার কর্ণকুহরে স্পষ্ট এসে পৌঁছেছে মেয়েটার হৃদয়ের বয়ে যাওয়া ধুকপুকানি তাল। রৌদ্র চোখ বুজে হাসল। ধীরে ধীরে তার এক হাত নেমে গেল অরিনের মেয়েদিন মসৃণ উদরে। অরিন আরেক দফা কেঁপে উঠছে। তার হাত দুটো চট করে খামটে ধরে বিছানার চাদর। তা দেখে রৌদ্র কেমন ফ্রি গোচকায়। সে তার ছোঁচ কামড়ে ধরে নিচের। মনে মনে কিছু একটা ভেবে আবারও দৃষ্টি আনে মেয়েটার দিকে। রৌদ্র এবার আর কিছু না বলে অরিনের উদরে মাথা রেখে শুয়ে পড়ল। তাকে অমন হুট করে নির্বিকারভাবে পড়ে থাকতে দেখে অরিন খানিকটা উঠে এসে জিজ্ঞেস করে, কি হলো? রৌদ্র কোনোরূপ হেলদোল নেই। সে চোখ বুজে নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলছে। কিছুক্ষণ বাদে সে অরিনের উদরে মুখ চেপে বলল, কালকে ফ্লাইট বেব, এর চেয়ে বেশি কিছু হলে অসুস্থ হয়ে পড়বে। অ্যান্ড দেন ইউ নো না। এতক্ষণে অরিনের বোধগম্য হলো পুরো ব্যাপারটা। মেয়েটা তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, ঠিক আছে, তবে উঠে এসে পাশে শুয়ে পড়ুন। রৌদ্র মেয়েটার উন্মুক্ত উদরে নাক মুখ ঘষতে লাগলো। বলল, এখানে ভালো লাগছে হানি। আহা কি সফট। অরিন যেন আবারও লজ্জায় পড়ল। সে তৎক্ষণাৎ খানিকটা গলা খাকারি দিয়ে বলল, এভাবে বলার কি আছে, নির্লজ্জ কোথাকার। রৌদ্র হাসল ছোঁচ কামড়ে। মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে বলল, আহা এইটুকুতে নির্লজ্জ বলছো হানি, বাকিটুকুও না হয় শুনবে নিতে। আর কি বাকি আছে? রৌদ্র এবার মেয়েটার উদরে আঙুল স্লাইড করতে লাগলো। ওদিকে অরিনের অবস্থা যায় যায়। রৌদ্র তা দেখে বাঁকা হেসে দুষ্ট কণ্ঠে বলতে লাগলো, হানি তুমি জানো বাসরে কি হয়? অরিন শিকুচকায় গলায় খানিকটা ঝাঁজ ছেড়ে বলে, আমি কি এর আগে দু একটা বাসর সেরেছি নাকি যে জানবো? এক কথায় রৌদ্র বুঝি ভারী নাখুশ হলো। সে তৎক্ষণাৎ মেয়েটার উদরে হালকা চাপ দিয়ে শক্ত গলায় বলল, থাপ্পড় দিয়ে কান ফাটিয়ে ফেলবো বেয়াদব। কি থেকে কি বলিস, হুঁশ থাকে না? অরিন হকচকে উঠে এহেন ধমকে সে তৎক্ষণাৎ ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলে উঠছে, মানে সরি, আসলে বাকিটা আর শেষ করতে পারলো না মির্জা। তার আগে রুদ্র এসে তার পাশে শিব পড়লো। হাত বাড়িয়ে মেয়েটাকে নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলতে লাগলো, আর কিছু বলতে হবে না, ঘুমাও। অজ্ঞতা এমন কথায় একেবারে চুপসে গেল মেয়েটা। সেও আর কিছু না বলে পড়ে রইল রৌদ্রের বুকে। আর রৌদ্র সে আলতো করে মেয়েটাকে সযত্নে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পাখিদের কিচিরমিচিরের শব্দে ঘুম কাঁচা হয়ে আসলো রৌদ্র। সম্পূর্ণ ঘর জুড়ে ইতিমধ্যে সকালের আলো এসে হানা দিয়েছে। রৌদ্র ধীরে ধীরে চোখ মেলে তাকায়। আর তখনই তার সামনে ফুটে ওঠে তার প্রিয় আদরের মুখখানা। অরিনটা কি সুন্দর আদরে বিড়াল ছানার ন্যায় তার বুকের সঙ্গে লেপ্টে রয়েছে। রৌদ্র আলতো করে হাসলো। মেয়েটার কপাল বরাবর আলগোছে ঠোঁট ছুঁয়ে দিল। অতঃপর মেয়েটাকে ধরে ধীরে ধীরে নিজের বাহুডোর থেকে উঠে বালিশে শুয়ে নিজেও শোয়া ছেড়ে উঠে বসে। লম্বা একটা হামি টেনে খানিকটা আড়মোড়া ভেঙে নিজের সম্পূর্ণ শরীরকে জাগান দিল রৌদ্র। ছেলেটা
ব্ল্যাঙ্কেট থেকে সরে মাটিতে পা রাখতে তার চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম হলো। কি ব্যাপার? তার গায়ে কোনো কাপড় নেই কেন? রুদ্র নিজের দিকে এক পলক তাকে তৎক্ষণাৎ জিভে কামড় দিয়ে ফের ব্ল্যাঙ্কেটের নিচে ঠুকে পড়ল। মৃদু কপাল চাপড়ে ভিড় করে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ। শেষ, সব শেষ আবার। তার অমন বিড়বিড় করার শব্দে অনেক ঘুমটাও যেন হালকাই হয়ে এলো। মেয়েটাকে খানিকক্ষণ নজর করতে দেখে রৌদ্র কেমন হকচকে উঠলো। সে তড়িৎ আশেপাশে নজর বুলিয়ে নিজের রক্ষাকবচ খুঁজতে লাগলো, কিন্তু না, হতচ্ছাড়াটা কোথায় গিয়েছে কে জানে। রোজও একবার ব্ল্যাঙ্কেটের নিচেও দৃষ্টি ফেললো, আর তক্ষুনি দৃষ্টিতে দেখতে পেল অরিনের পায়ের কাছে লেপ্টে আছে তারই তোয়ালেটা। রোজও খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই না অরিনের পায়ের দিকে হাত বাড়াবে অমনি ঘুম থেকে জেগে উঠে গেল অরিন। মেয়েটা ঘুম ঘুম চোখে হাসল। রৌদ্রকে দেখে দু হাত রৌদ্রের দিকে বাড়ি দিয়ে ঘুমজনক কণ্ঠে বলল, গুড মর্নিং ডাক্তার সাহেব। অন্য সময় হলে এতক্ষণে বোঝাই রৌদ্র মেয়েটার এহেন ডাক শুনে খুশিতে নেচে কুদে উঠতো, কিন্তু আজ ব্যাপারটা একেবারে ভিন্ন। আজকে তার নিজের অবস্থায় যেন যায় ইজ্জতটা যেন একদম গাছের আগায় ঝুলছে তার। রৌদ্র খানিকটা ঠোক গিলে জোরপূর্বক হাসি টানো ঠোঁজে কোণে। তাদেরকে অরিন ফ্রি কুচকে তাকায়। সন্ধিহার গলায় জিজ্ঞেস করে, কি ব্যাপার, কাছে আসছেন না যে? রৌদ্র কি বলবে এখন? তার অবস্থাটা কি আর মুখে বলার মতন? সে চুপ করে আবারও হাসলো একটুখানি। অরিন এবার নিজের হাত দুটো গুটিয়ে নিলে উঠতে লাগলো। রৌদ্র তৎক্ষণাৎ মেয়েটাকে থামিয়ে দিয়ে বলল, এই না না, উঠবি না জান বাচ্চা, প্লিজ শুয়ে থাক। অরিন ঘাবড়ে গেল এক প্রকার, কেমন বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? রৌদ্র তৎক্ষণাৎ ব্ল্যাঙ্কেটটা নিজের সঙ্গে চেপে ধরে। অরিন দেখলো ব্যাপারটা, সে দৃষ্টি সরু করে বিচক্ষণতার সঙ্গে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, খুলে গিয়েছে? রৌদ্র যেন হা হয়ে গেল এমন কথায়। সে অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। অরিন হালকা হাসলো ছোট কামড়ে। মেয়েটা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো রৌদ্রের তোয়ালেটা। কিয়ৎক্ষণ বাদে সেটা পেয়েও গেল নিজের পায়ের কাছে। অরিন বাঁকা হেসে তোয়ালেটা হাতে টেনে নিল, তারপর রৌদ্রের দিকে এগিয়ে দিল। রৌদ্র কৃতজ্ঞ হয়ে হেসে যেই না সেটা নিতে যাবে অমনি অরিন হাতটা সরিয়ে নিল। রৌদ্র অবাক দৃষ্টিতে তাকায়, হয়তো সে বুঝতে চেষ্টা চালাচ্ছে মেয়েটার এহেন কর্মকাণ্ডের কারণ। অরিন মুচকি হেসে বিছানা থেকে উঠে দাঁড়ায়, তারপর রৌদ্রের দিকে বাঁকা চোখে তাকে দুষ্ট হেসে বলে, পারলে নিয়ে দেখাও হানি। রৌদ্র বুঝল মেয়েটা তাকে জ্বালাতন করতে চাইছে। সে কেমন গম্ভীর মুখে বলল, এমন করে না বউজান, দিয়ে দাও সোনা। অরিন দুই দিকে মাথা নাড়ায়, ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলে, তুমি পারলে এসে নিয়ে যাও হানি, আই এম ইগারলি ওয়েটিং। রৌদ্র এবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মিতার উপর। দুষ্ট কঞ্চে বলতে লাগলো, আমি এভাবে উঠলে সহ্য করতে পারবে হানি? অরিন ঠোঁট চিপে হাসল। রৌদ্রের তোয়ালেটা গলায় ঝুলিয়ে বেশ ভাব নিয়ে বলল, এখন থেকে তো রোজ রোজ এমন ভিউ পাবো হানি, তাই আগে থেকে অভ্যাস করে নেওয়াটা ভালো নয় কি? রৌদ্র তৎক্ষণাৎ ব্ল্যাঙ্কেটের ওপর থেকে হাতে সরিয়ে ফেলে, তারপর ইচ্ছে করে মেয়েটাকে দেখিয়ে আড়মোড়া ভাঙার দরুন সেটার মাসলগুলো কেমন ফুলে ফেপে উঠেছে। উন্মুক্ত লোমহীন চওড়া কাঁধের উপরও কেমন নজর কাড়া সৌন্দর্যের অধিকারী। অরিন মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল ওর সেথায়। রৌদ্র এবার দুষ্ট চোখে মেয়েটার দিকে তাকায়। গায়ের ব্ল্যাঙ্কেটটা পেট থেকে আরেকটু নিচে নামিয়ে পেটানো দেহখানা সম্পূর্ণরূপে দৃশ্যমান করলো অরিনের দিকে। রৌদ্রের বুকটা যথেষ্ট প্রশস্ত, হালকা ঘাম জমে আছে বুকের উপর, চওড়া কাঁধ আর সেগুলোর উপর থেকে নেমে আসা পেশিবহুল বাহু বোঝা যাচ্ছে বেশ হেলথ কনসাস। ছেলেটার ফুলে ফেপে থাকা বাইসেপগুলো হালকা নড়লেই কেমন তীক্ষ্ণভাবে ফুটে উঠছে। অরিনের বেশ ইচ্ছে করলো একটুখানি ছুঁয়ে দিতে সে থাকে, কিন্তু মনের এহেন লাগামহীন ইচ্ছে আর পূরণ হলো কই। তার হাত দুটো বুঝি জমে গিয়েছে। হুট করে রৌদ্রের মেয়েধীন পেট সেটা স্পষ্টভাবে ফুটে উঠেছে 6টি শক্ত পেশির রেখা, যেন কোনো মার্বেল আর্ট। ভি লাইনটা নিচের দিকে নামতে নামতে একরকম নিষিদ্ধ কৌতূহল জাগাচ্ছে অরিনের মনে। অরিন বারবার শুকনো ঢোক গিল। ইস, গলাটা কেমন শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। রৌদ্র ইচ্ছে করেই হাত দিয়ে নিজের বুকে মাসাজ করতে লাগলো, তারপর মেয়েটার দিকে কামুক দৃষ্টি ফেলে বলল, অরিন
হাঁ হয়ে গেল লোকটার অমন ভয়ঙ্কর কথা শুনে। ইস, কই সে ভেবেছিল সে তাকে একটুখানি জব্দ করবে, তা না, এখন তো মনে হচ্ছে রৌদ্র তাকে আছা মতো জব্দ করেছে। অরিন ভয় ছুটে ঢুকিল। রৌদ্র তখন নিজের মাথার পেছনে 2 হাত দিয়ে নিজের বুকটা উঁচিয়ে তুলল, ঠিক যেমন জিম ট্রেনাররা করে। রৌদ্র ফের বাঁকা হেসে বলল, হানি, আর ইউ রেডি? অরিন উপর নিচ মাথা ঝাঁকাতে গিয়েও থেমে গেল। চাহ, কি বলতে গিয়েছিল সে? রোজ ছুঁচ কামড়ে ধরে নিজের সে ব্ল্যাঙ্কেটটা থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলে অরিন চট করে পেছনের দিকে ঘুরে তাকালো, হকচকিয়ে হাতের তোয়ালটা রোজের দিকে ছুরি দিয়ে বলতে লাগলো, প্লিজ প্লিজ এভাবে উঠবেন না, দয়া করে এটা পরে নিন। রোজ এবার হো করে হেসে উঠল। সে তৎক্ষণাৎ তোয়ালেটা নিজের কোমরে বেঁধে অরিনের পেছনে এসে দাঁড়ালো। তারপর মেয়েটার কানের কাছে মুখে নিয়ে ফিস করে বললাম, রোজ রোজ এমন একটা ভিউ পেলে খুব একটা মন্দ হয় না, তাই না বউজান? রোজ রোজ এমন একটা ভিউ পেলে খুব একটা মন্দ হয় না, তাই না বউজান? এহেন কথা কর্ণপুরে পৌঁছাতে সারা অঙ্গ জুড়ে এক মৃদু শিহরণী বয়ে গেল অরিনের। মেয়েটা কাঁপা কাঁপা বদনে ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। মানুষটা যে কেন এত জ্বালায় তাকে কে জানে। অরিন মাথা নুয়ে রেখেছে, বুকটা কেমন ধরাস ধরাস হচ্ছে শব্দ তার। মনে হচ্ছে এক্ষুনি বোধহয় লোকটা সব শুনেই ফেলবে কায়দা করে। রুদ্র ছুঁচ কামড়ে হাসল। মেয়েটার ডান হাতের কোণে চেপে তাকে নিজের দিকে ঘুরালো। অরিন এখনো আগের ন্যায় মাথা নুয়ে রেখেছে। ইস, এতটুকুতে মেয়েটা সে কি লজ্জালু ভাব। চোখ দুটোর পাতায় যেন অদৃশ্য পাথর জুড়ে দিয়েছে কেউ, যার দরুন চোখ দুটো তুলতেই পারছে না সে। রৌদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটা নত মুখের দিকে। কিয়ৎক্ষণ বাদে রৌদ্র মেয়েটার থুতিতে আঙুল ঠেকিয়ে মুখটা খানিক উঁচু করে তোলা। অরিন মাথা তুলল ঠিকই, কিন্তু চোখ দুটো কেন যেন তৎক্ষণাৎ কুচকে ফেল। রৌদ্র এবার আলতো হাসিল। মেয়েটা তিত্তির করে কাঁপতে থাকা অথচের উপর মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে আজকে সারে বলা। তৎক্ষণাৎ নিঃশ্বাস আটকে আসে মেয়েটার, বুকটায় শুরু হয় অনিয়ন্ত্রিত তাণ্ডব। তার পুরো বদনে ছড়িয়ে যায় মৃত ঝংকার। কি বললো লোকটা? এতটা লাগামহীন ভয়ঙ্কর কথা কেউ কাউকে বলে? এইসব শুনলে মেয়েটা লজ্জায় মরে যাবে না? কেন এসব বোঝে না লোকটা? রোজু কিয়ৎক্ষণ চুপ করে থেকে নিজের মুখটা খানিক এগিয়ে এনে মেয়েটার নাকে নাক ঘষে দিল। অরিন ফের কেঁপে উঠে খানিকটা। রৌদ্র স্পষ্ট টের পেল মেয়েটার সেই হৃৎকম্পন। সে হালকা হেসে হাসকি স্বরে বলল, নিঃশ্বাস ফেল জান বাচ্চা। তৎক্ষণাৎ ফুস করে নিঃশ্বাস ফেলে অরিন। রৌদ্র তখন হাত বাড়িয়ে মেয়েটার নরম মুখখানা নিজের 2 হাতের তালুতে নিয়ে নেয়। তারপর মেয়েটার চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। অরিন থমকায়। ছেলেটার চোখ দুটোতে কেমন মাদকতা লেপটে আছে মনে হচ্ছে। সেই বহু চেষ্টা চালালো ছেলেটার চোখ হতে নিজের দৃষ্টি সরিয়ে আনতে, কিন্তু বিহায়াগুলো নিজেদের নিজেদের অকাদে চলে এলো বোধ হয়। এই যে এখনো তারা কেমন এক দৃষ্টিতে তাকে আছে রৌদ্রের বিড়াল চোখ দুটোর পানি। কিছুক্ষণ পর হঠাৎই রৌদ্র কেমন অদ্ভুত শান্ত কণ্ঠে আপনাদের সুরে বলে উঠছে, শাওয়ার নিবে আমার সাথে বউজান? ব্যাস, এতটুকুই কথাই যেন যথেষ্ট ছিল মেয়েটাকে লজ্জায় কুপকাত করে ফেলতে। অরিনটা কেমন হাঁসফাঁস করতে লাগলো লজ্জায়। কান দুটো থেকেও বোধহয় গরম ধোঁয়া বেরোচ্ছে এখন। গাল দুটোর কথা আর নাই বা বলি, সেটাই বুঝি কেউ এক খাবলা লাল রং লেপটি দিয়েছে আইস করে। অরিনের দৃষ্টি এলোমেলো, পা দুটো কেমন অস্থিতিশীল। রোজ আর চোখে দেখলো সবটা। সে ফের গালে আঙুল বুলিয়ে বলতে লাগলো, চলো না প্লিজ। অরিন তৎক্ষণাৎ গরম চোখে তাকালো রৌদ্রের দিকে। মন তো চাইছে ইচ্ছে মতো দুটো শক্ত কথা শুনিয়ে দিতে এই বিহায়া নির্লজ্জ লোকটাকে, কিন্তু মনের এহেন আকাশচুম্বী ইচ্ছেটা পূরণ হলো তো? তার কি আর অত সাধ্য আছে লোকটাকে শক্ত কথা শোনাবার? অরিন নিজের মনে ওঠা একরাশ ঝাঁঝালো কথাগুলো এক প্রকার গিলিয়ে নিল। অতঃপর খানিকক্ষণ চুপ থেকে কণ্ঠে বেশ ঝাঁজ ঠেলে বলতে লাগলো, সকাল সকাল কি শুরু করলেন আপনি? আর একটু পরেই বাড়ির সকলে জেগে যাবে। তখন যদি কেউ আমাদের একসঙ্গে দেখে ফেলে কি হবে ভেবেছেন? রৌদ্র উপনিস মাথা নাড়ায়, হাত বাড়িয়ে মেয়েটার কোমর চেপে নিজের কাছে টেনে আনে। তারপর মেয়েটার সুশ্রী মুখখানার দিকে তাকায় নিশালো চোখে। মেয়েটার মুখের উপর আশ্রে পড়েছে অসংখ্য ছোট ছোট অবাধ্য চুল।
এই মুহূর্তে যাতে দেখে মনে মনে এক আকাশসম হিংসে হচ্ছে রোজের। তার হিংসার কারণ একটাই, কেন এই চুলগুলো তার সনসানের মুখের উপর লিপটে যাচ্ছে বারংবার, যেখানে তাল লিপটে থাকার কথা। রোজু বিরক্ত মুখে হাত বাড়িয়ে মেয়েটার মুখের উপর এসে আছড়ে পড়া চুলগুলোকে আলতো করে কানের পিঠে গুজে দিল। তারপর নিজের মুখ নামিয়ে আনলো মেয়েটার কান বরাবর। সে তার শব্দ করে চুমু গেল পরপর দুচ। অরিনের বুঝি সুশ্রী লাগছে কিছুটা। মেয়েটা তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠছে। রোজু তখন নিজের ঠোঁট সরিয়ে আনে মেয়েটার গালের উপর। সে তার ধীরে ধীরে এঁকে দিল অদর যুগলের উষ্ণ স্পর্শ। অরিন আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। রুদ্র থামল না। ধীরে ধীরে নিজের উষ্ঠপুটের ভাঁজে পরশ এঁকে দিতে লাগলো মেয়েটার সমগ্র মুখমণ্ডল জুড়ে। অরিন এখনও চোখ বুজে আছে। এই মুহূর্তে চোখ দুটো খুলে রাখা সাদিয়া আছে তার। রুদ্র থামলো এবার। মেয়েটা নরম গোলাপি অধর জোড়ার পানে তাকালো তৃষ্ণার্ত চোখে। গলাটা খানিক ভেজাতে না পারলে নির্ঘাত মরণ হবে তার। সে আর কিছু না ভেবে ছট করে আঁকড়ে ধরল মেয়েটার নরম উষ্ঠপোট। আসলে সেগুলোকে টেনে নিতে লাগলো নিজের ঠোঁটের ভাঁজে। অরিন তৎক্ষণাৎ খামচে ধরে রুদ্রের কাজ। রুদ্র ধীরে ধীরে মেয়েটার অধৈর্যকে শুষে নিচ্ছে, আবার মাঝে মধ্যে থেমে গিয়ে মৃদু দাঁতও বসিয়ে দিচ্ছে সেথায়। অরিনটা তো বরাবরের মতো এবারেও কুপকাত। ছেলেটার এহেন পাগলামির সাথে তাল তাল মেলাতে যেন ভীষণ বেগ পেতে হচ্ছে বেচারে। তবুও আর কি করার, উষ্টপুরের কাজ বহাল রেখেই রৌদ্র এবার ঘটালো আরেক কাণ্ড। সে তৎক্ষণাৎ মেয়েটাকে পাজা কুলে তুলে নিল। অরিন ঘাবড়ে গেল এহেন কাণ্ডে। মেয়েটা সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরে রৌদ্রের ঘাড়। রৌদ্র এক মুহূর্তের জন্য থামলো। মেয়েটার চোখে চোখ রেখে হাসলো ছুঁচ কামড়ে। অরিন যেন হতভম্ব হয়ে গেল তার অমন হাসি দেখে। মেয়েটা কেমন জিজ্ঞাসা চোখে তাকিয়ে আছে রৌদ্রের দিকে, অথচ রৌদ্রকে দেখো। ছেলেটার নজর যেন ওই একই জায়গায় আটকে আছে। অরিন কিছু বলার আগেই যেন মুখ খুলতে রৌদ্র ফের আঁকড়ে ধরে মেয়েটার উষ্ঠপোষ। এবার যেন গভীরভাবে মেয়েটার নরম অধর যুগলের উপর নিজের কর্তৃত্ব চালাতে ব্যস্ত হয়ে পড়ল ছেলেটা। সে একবার অরিনের নিচে ঠোঁটটা টেনে ধরল নিজের উষ্ঠপুচের মাঝে, তারপর আবারও ছেড়ে দিল সেটা। পরক্ষণে উপরে ঠোঁটের সঙ্গেও করলো একই কাজ। কিয়ৎক্ষণ বাদে উম্মাদ ছেলেটা অরিনের সম্পূর্ণ উষ্ঠপুট টেনে ধরল নিজের উষ্ঠপুটের মাঝে। অতঃপর সেগুলো খানিক শুষে নিয়ে আবারও ছেড়ে দিল। তারপর মেয়েটার দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো রৌদ্র। এদিকে ছেলেটার এহেন পাগলামিতে জানটাই বুঝি যায় যে অবস্থা হচ্ছে অরিনের। মেয়েটার বুঝি চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে এখন। রৌদ্র মেয়েটার এহেন অবস্থা দেখে দুষ্টু কঞ্চে বলে উঠছে, ওহ আরে কি হলো তোমার, মজা পেয়েছো? আরেকটু করি? তৎক্ষণাৎ কটমট দৃষ্টি নিয়ে তাকালো অরিন। তা দেখে রৌদ্র কেমন ছোট উঁচু বলতে লাগলো, এইভাবে তাকায় না বউজান, মনে ফিলিংস উঠে তো। আর একবার ফিলিংস উঠে গেলে মনটা তখন শুধু বাসুর বাসুর করে গো। এহেন কথা মুখটা কেমন হাঁ হয়ে গেল অরিনের। মেয়েটার হতবুদ্ধির ন্যায় তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিয়ৎক্ষণ বাদেই তার হতবাক কণ্ঠ ফুরে বেরিয়ে আসে, কি সব বলছেন আপনি? সে রৌদ্র মুচকি হাসল। অরিনের ঠোঁটের উপর শব্দ করে চুমুকে সুর টেনে বলতে লাগলো, কত কিছু। অরিন ফুস করে নিঃশ্বাস ফেললো এবার। লোকটা যে এই মুহূর্তে পাগল হয়ে গিয়েছে তা বেশ ভালো করে বুঝে গিয়েছে মেয়েটা। অরিন চুপ করে পড়ে রইল রৌদ্রের কোলে। রৌদ্র তখন বাঁকা হেসে মেয়েটাকে কোলে তুলে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। তা দেখে অরিন কেমন হকচকে উঠল। সে তৎক্ষণাৎ অস্থির গলায় জিজ্ঞেস করলো, কি ওদিকে যাচ্ছেন কেন? রৌদ্র কদম থামালো। ছেলেটা অরিনের দিকে দুষ্টু চোখে তাকে ছুঁচ কামড়ে হাসলো আবারও। অরিন ফাঁকা ঠুক গেল কয়েকটা। মিনমিনিয়ে স্বরে কোনো মতে বলতে লাগলো, এমন করছেন কেন? রৌদ্র তেমন কিছু না বলে এগিয়ে যেতে লাগলো নিজের মতো। খানিক সময় বাদে নিজ থেকেই বলে উঠল, ঘরের পরিবেশ গরম হয়ে গিয়েছে বউজান, তাই ঠান্ডা করতে যাচ্ছি। রৌদ্র মেয়েটাকে কোলে করে নিয়ে এলো বাথরুমে। তারপর খানিকটা এগিয়ে এসে মেয়েটাকে বাথরুমে এনে রাখলো সযত্নে। অনেকটা বেশ জড়সড় হয়ে বসে আছে। ক্ষণে ক্ষণে নিজের পরনের শাড়িটাকে নিজের সঙ্গে চেপে ধরেছে শক্ত করে। রৌদ্র বাঁকা চোখে মেয়েটাকে আপাত মস্তক পরক করে নিল একবার। তারপর ধীরে ধীরে মেয়েটার পাশে বসে পড়লো বাথরুমের গা ঘেঁষে। অরিনের দেহের বেশিরভাগটা পানিতে ডুবে আছে। রৌদ্র বসে আছে বাথরুমের বাইরে।
তার নির্লজ্জ চোখ দুটো মেয়েটার দেহের সমস্ত উন্মোচিত লুকায়িত ভাগগুলো পরখ করতে ব্যস্ত, যেন অরিন মাথা নিচু করে বসে আছে, তার পা দুটো বুকের কাছে এনে চেপে ধরে রাখা। রৌদ্র নেশালো চোখে মেয়েটার উন্মুক্ত কলারবনের দিকে তাকায়। সেথায় জমে আছে বিন্দু বিন্দু পানির ফোঁটা, মাঝে মধ্যে কয়েকটা ফোঁটা গড়িয়ে পড়ছে নিষিদ্ধ স্থানের দিকে। রৌদ্রের নিঃশ্বাসটা তৎক্ষণাৎ ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে মেয়েটার বুকের কাছে পা দুটো আলতো করে নিচে নামিয়ে দিল। অরিন বাধ্যর ন্যায় রৌদ্রের সঙ্গে তালে তাল মিলিয়ে যাচ্ছে। মেয়েটার ফর্সা মসৃণ পা দুটো বাথরুমের স্বচ্ছ পানিতে ডুবে গেল মুহূর্তে। রৌদ্র এবার নিখাত দৃষ্টি ফেলে মেয়েটার কলারবনের খানিকটা নিচের দিকে। হঠাৎ করে ছেলেটার মনে কি উঠল কে জানে। সে হাত বাড়িয়ে একটু পানি নিয়ে আলতো করে মেয়েটার ঘাড়ে ছেড়ে দিল। পানি তো তরল, সে কি আর এক জায়গায় স্থির থাকে? রৌদ্রের দেওয়া মুঠো ভর্তি পানিটাও কেমন ধীরে ধীরে গড়িয়ে পড়ছে মেয়েটার কাঁদবে। রৌদ্র অনিমেষ চোখে দেখছে সেই গড়িয়ে পড়া। খানিকক্ষণ বাদে ছেলেটা হাত বাড়িয়ে মেয়েটার কাঁধ হতে আঁচলটা সরিয়ে দিতে লাগলো। অমনি তার হাতটা চেপে ধরে অরিন। মেয়েটা কেমন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলার দরুন তার বক্ষপিঞ্জরের ওঠানামা গতি যথেষ্ট তীব্র। রৌদ্র বুঝি পাগল হল আর একটু। সে তৎক্ষণাৎ মেয়েটার মাথার পেছনের চুলগুলো আলতো করে চেপে ধরে নিজের দিকে ঘোরায়। ঘন ঘন নিঃশ্বাস ফেলে থিমে থিমে বলে উঠছে, আটকাস না মেয়ে, যা করছি চুপচাপ শুয়ে যায়। জাস্ট কোঅপারেট উইথ মি। থামল রৌদ্র, কিন্তু তার বক্ষপিঞ্জরের মাঝে লুকায়িত অঙ্গখানা যেন কঠিন নৃত্য তুলতে ব্যস্ত। সে আর নিজেকে আটকে রাখতে পারল না। না পেরে মেয়েটার অধর যুগল টেনে ধরল গভীর আশ্রয়ে। সে উষ্ঠপুষ্টের কাজ বহাল রেখে হাত বাড়িয়ে পাশে থাকা শাওয়ার ওয়াল মাউন্টেড সুইচটা অন করে দিল আলগোছে। আর পরমুহূর্তেই ঝপঝপিয়ে পানি পড়তে লাগলো দুজনের উপর। তীব্র পানির ফোঁচাগুলো এসে ভিজিয়ে দিচ্ছে অরিনের ঘন কেশ, রৌদ্রের সর্বাঙ্গ। অথচ সেদিকে কোনো রূপ পাত্তা আছে এ দুজনের? নেই তো। তারা তো নিজেদের উষ্ঠের মাঝে ব্যস্ত হয়ে আছে। প্রায় বেশ কিছুক্ষণ পর রৌদ্র ছাড়ল মেয়েটার উষ্ঠপোষ। অরিন তৎক্ষণাৎ দৃষ্টি নত করে ফেল। ইস, ঠোঁট দুটো যা জ্বলছে না তার! মনে হচ্ছে কেউ যেন বেশ কয়েকটা মরিচ কষিয়ে দিয়েছে সেথায়। রৌদ্র হাসলো ছোঁচ কামড়ে। এগিয়ে এসে বসলো বাথটবের মধ্যে। সে বসতে বাথটবের পানিগুলো কেমন আন্দোলিত হয়ে বাইরে বেরিয়ে এলো। রৌদ্র বাথটবের দুই ধারে হাত রেখে গা এলিয়ে বসলো। তার নেশালো দৃষ্টি অরিনের পানি নিবদ্ধ। আর অরিন, সেও তো একই দৃষ্টিতে তাকিয়ে আছে তার জেঠি সাহেবের দিকে। রৌদ্রের প্রশস্ত বুকটার সমগ্র অংশে পানির বিন্দু বিন্দু ফোঁটা। কাঁধ দুটো উঁচিয়ে রাখার দরুন মেধিন পেটের 6টি শক্ত পেশির রেখাও কেমন স্পষ্ট ফুটে উঠেছে। চওড়া কাঁধ বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা। অরিনের তখন কি হলো কে জানে। মেয়েটা নিজের সকল লাজ লজ্জা এক প্রকার চুলোয় চড়িয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো রৌদ্রের কাছে। রৌদ্র বাঁকা হাসল, নিজের পা দুটো ছড়িয়ে দিল দুদিকে। অরিন ছেলেটার বুকের কাছে এসে বসল। ধীরে ধীরে এক হাত বাড়িয়ে দিল রৌদ্রের বুকের উপর। রৌদ্রের নিঃশ্বাস ক্রমাগত ভারী হয়ে আসতে লাগলো, তবুও সে নিজেকে সামলানোর প্রয়াস চালাতে তৎপর। অরিন তখন হুচ করেই রৌদ্রের বুক বরাবর ঠোঁটের উষ্ণ স্পর্শই এঁকে দিল। একটা দুটো পরপর কয়েকটা। রৌদ্র চোখ বুজে এলো আবেশে। অরিন ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনলো ছেলেটার পেট বরাবর। সেথায় এঁকে দিল কয়েকটা উষ্ণ স্পর্শ। মেয়েটা কিয়ৎক্ষণ বাদে সেই মুখ তুলল, রৌদ্রর দিকে তাকিয়ে হাসলো আবেদনময়ী। তারপর সে ছেলেটার কণ্ঠদেশে মুখ গুজে দিল। সেথায় একের পর এক দাঁত বসিয়ে দিল। রৌদ্রের হাত দুটো আপনা আপনি মুষ্টিবদ্ধ হয়ে এলো। অরিন কিছুক্ষণ পর নিজে থেকে ঠোঁট ছুঁয়ে দিল দাঁত বসানো জায়গায়। তারপর লালচে হয়ে যা আসা জায়গাগুলো খানিকটা শুষিয়ে দিল। রৌদ্র তখন তৎক্ষণাৎ চেপে ধরে অরিনের ঘাড় হিসিয়ে বলে, দাঁতে জোর নেই তোর? এভাবে ইঁদুরের মতো কামড়াচ্ছিস কেন? জোরে দাঁত বসা। অজ্ঞতা এমন কথায় বাঁকা চোখে তাকায় অরিন। মেয়েটা খানিক নাক ফুলিয়ে রৌদ্রের কণ্ঠদেশে দাঁত বসিয়ে দিল সজোরে। রৌদ্র চোখ মুখ কুচকে দাঁত চেপে
সহ্য করে নিল এহেন ব্যথা। অরিন শুধু একটা কামড় দিয়েই থামলো না, সে তো একের পর এক দাঁত বসিয়ে যাচ্ছে ছেলেটার সমগ্র কণ্ঠদেশে। রোজু তাকে থামালো না, ছেলেটা কেমন যাচ্ছে দত চেপে সহ্য করে নিল সব যা। প্রায় খানিকক্ষণ বাদে অরিন থামলো, ঠোঁচে কোণে বিজয়ের হাসি টেনে বলতে লাগলো, কেমন দিলাম হানি? রৌদ্র চোখ মেলে মির্জার দিকে গাঢ় দৃষ্টি ফেলে বলে, আমি একটা দেই হানি। অরিন হক চকিয়ে উঠছে এহেন কথায়। কি বলে এই লোক? সেও তার মতো কামড় দিবে? হায় হায়, এমন ব্যথা কি আর আদৌ সহ্য করতে পারবে সে? অরিন তৎক্ষণাৎ খানিকটা সরে আসতে নিলেই রৌদ্র তার কোমর চেপে ধরে দু হাতে। মেয়েটাকে এক ঝটকায় নিজের বুকের উপর এনে আছড়ে ফেলে এক প্রকার। অরিন হকচকায় মাথা দুদিকে নাড়িয়ে না বলতে থাকে মির্জা, অথচ সেদিকে কোনরূপ তোয়াক্কা নেই রৌদ্রের। সে ধীরে ধীরে মির্জার কাঁধের নিজ অংশ উন্মুক্ত করতে ব্যস্ত। খানিকক্ষণ বাদে সফল হয়ে যায় ছেলেটা। সে অরিনের কাঁধের নিচে মুখ নামিয়ে আনতে অরিন কেমন কাঁদো কাঁদো গলায় বলে উঠছে, প্লিজ প্লিজ না, আমি খুব ব্যথা পাবো। রৌদ্র ফিচেল হাসল, নিচু কঞ্চে বলা, একবারই দিব, বেশি না।